নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প। নাম তৃতীয় বিশ্ব। মনে হয় আপনাদের শুনতে ভালো লাগবে, সঙ্গে থাকুন। কথা শেষ করে টেলিফোন নামিয়ে রাখছিলেন গৌরাঙ্গ। ঘড়িটাই চোখ পড়ল। টেলিফোন যন্ত্রের পাশে রাখা আছে রিস্টওয়াচখানা। সমুদ্র নীল ডায়াল, কুচকুচে কালো সরু চুলের মতো দুটো কাঁটা, বাদামি চামড়ার পুরু ব্যান্ড। গৌরাঙ্গর দৃষ্টি স্থির একটুক্ষণ। ঘড়ি নয়, সময়টাই দেখছিলেন গৌরাঙ্গ। 5:40। মাত্র 10 ঘন্টায় কোথা থেকে কোথায় উড়ে যায় মানুষ। দরজায় নমিতা। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন, দাঁড়িয়ে পড়েছেন। চোখ কুঁচকে শুনছিলেন কথোপকথন। উৎসুক স্বরে জিজ্ঞেস করলেন, কার ফোন? বিল্টুর মনে হলো। গৌরাঙ্গ স্ত্রীকে দেখলেন। এখন কেন ফোন করলো? কোত্থেকে করছিল? এর মধ্যে বোস্টন পৌঁছে গেছে? ও এখন লন্ডনে। আমেরিকার প্লেন ছাড়তে এখনও ঘণ্টাখানেক দেরি, তাই এয়ারপোর্ট থেকে একটু কথা বলে নিচ্ছিল। নমিতার চোখে তবু বিস্ময়। বললেন, কখনও তো এরকম মাঝ রাস্তা থেকে ফোন করে না। এবার করলো, ইচ্ছে হয়েছে। গৌরাঙ্গ শুকনো হাসলেন। হয়তো ভেবেছে বাবা মাকে তো আর ফোন ধরতে এখন বাড়িওয়ালার ঘরে ছুটতে হবে না, তাই। আমায় একটু দিলে পারতে, কথা বলতাম। পরে বলো, কাল সকালেই আবার করবে বলেছে বোস্টন থেকে। এখন কি বলল? তেমন কিছু না। তুমি কি করছো, তোমার মন খারাপ স্টার্ট হয়েছে কি না? নমিতা বুঝি এটাই শুনতে চাইছিলেন। পলকা ছায়া সরে গিয়ে মুখখানা হাসিতে ভরে গেছে। দেখলে তো, বিল্টুর এখনও আমাদের ওপর কত টান, দূরে গেলেই ছটফট করে। গৌরাঙ্গ প্রতিবাদও করলেন না, সাইও দিলেন না। ছোট্ট একটা শ্বাস পড়ল। বিল্টু যে নিয়মিত বাবা মার খোঁজ খবর নেয়, তাদের কথা যথেষ্ট ভাবে, এতে তো কোনো সংশয়ই নেই। গৌরাঙ্গ নমিতার সামান্যতম অসুখ বিসুখের সংবাদ পেলেও ভারী উতলা হয়ে পড়ে ছেলে। কত ভাবনা। গত বছরের আগের বছর নমিতার ম্যালেরিয়া হলো। বিল্টু তখন ঘন ঘন ফোন করতো দোতলায়। বাড়িওয়ালা বিমল হালদার একবার বুঝি বিরক্তি প্রকাশ করেছিল। জানতে পেরে বিল্টু পরের বার এসেই আগে টেলিফোন বসালো বাড়িতে। এটাকে কিসের নমুনা বলবেন গৌরাঙ্গ? টানই তো। শীতকালটায় বাতের ব্যথা বাড়ে নমিতার। গৌরাঙ্গরও ব্রঙ্কাইটিসের ধাত। গত বছর বিল্টু দুম করে একখানা গিজার লাগিয়ে দিয়ে গেল বাথরুমে। বাবা মার সুবিধা অসুবিধার কথা ভাবে বলেই না। এবারই তো ঠিকে কাজের মেয়েটা পরপর 5 দিন ডুব। জ্বরে নাকি মাথা তুলতে পারছিল না। একা হাতে সব দিক সামলাতে গিয়ে নমিতার হিমশিম দশা। দেখ না দেখ, বিল্টু একখানা দামি ওয়াশিং মেশিন নিয়ে হাজির। নিজেই দোতলায় গিয়ে বিমলবাবুর সঙ্গে কথা বলে এলো। প্লাম্বার ডেকে নতুন কল পাইপ বসালো মান্দাত্তার আমলের এই বাথরুমে। একেও কি টান বলে না? তবু কেন যেন মনটা আজকাল কেমন খচখচ করে গৌরাঙ্গর। মাঝে মাঝে মনে হয়, এ কি শুধুই টান নাকি কর্তব্যবোধ? বিল্টু কি বাবা মার দেনা শোধ করছে? গৌরাঙ্গ মনে মনে ধমকালেন ভাবনাটাকে। বিষণ্ণ ভাবটুকু ঝেড়ে ফেলে আলগা রসিকতা জুড়লেন স্ত্রীর সঙ্গে। বাবা মার ওপর টান বলছো কেন? বলো মার উপর টান। তোমার ছেলে মা অন্ত প্রাণ। ঠান্ডাটা বেশ বেড়েছে আজকাল। গোটা ডিসেম্বর মাস শীত যেন লুকোচুরি খেলছিল। জানুয়ারি পড়তে না পড়তেই জাঁকিয়ে আস্তানা গেড়েছে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে কনকনে হাওয়া ঢুকছে জানলা দিয়ে, মশাও। জানলার পাটগুলো বন্ধ করতে করতে ঘুরে তাকালেন নমিতা। কীরকম? কটা উদাহরণ দেব? মনে করে করে প্রত্যেকবার তোমার বাতের তেল আনছে, মাকে সুন্দরী দেখাবে বলে বাহারি স্কার্ফ নিয়ে এলো, মিক্সি, ওয়াশিং মেশিন, সবই তো এসেছে তোমারই দুঃখ বোঝাতে। তুমি কি হিংসুটে গো? নমিতার গলায় ছদ্ম কোপ। বিল্টু তোমার জন্য কিছু আনে না? কার্টন কার্টন সিগারেট আসছে, এই লোশন, ওই ক্রিম। এবার অত কায়দার ঘড়ি এলো কার জন্যে? দিনে 27 বার হাতে নিয়ে দেখছো, বারবার নাড়াচাড়া করেও আশ মিটছে না। বাপের জন্মে এমন ঘড়ি দেখেছ? নমিতা ভুল বলেননি। ঘড়িখানা সত্যিই জব্বর। যেমন দেখন বাহার তেমনি অভিনব। বড় সড়ো ডায়ালে বৃত্ত আঁকা 1 ডজন, অনেকটা আলপনার মতো। বোতাম টিপলেই এক একটা বৃত্তে এক এক দেশের সময়। সব নামি নামি দেশ,
অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, জার্মানি, ইটালি, ইউকে, ইউএসএ, কোনো কোনো দেশের আবার 2-3টে করে টাইম। তার জন্যও বৃত্ত আছে আলাদা আলাদা। ভারতের মতো নগণ্য দেশের জন্য অবশ্য তেমন কিছু নেই। এখানকার সময় দেখতে হলে অন্য ব্যবস্থা। পিছনে আরেকটা বোতাম আছে ঘড়ির, সেটা টিপলে সব কটা বৃত্ত অচল হয়ে যাবে। তখন কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে চাও স্থানীয় সময়কে বেঁধে নাও। এমন আজীব কিসিমের ঘড়ি সত্যিই তো জীবনে দেখেননি গৌরাঙ্গ। টেবিল থেকে ঘড়িখানা তুলে গৌরাঙ্গ দেখলেন আরেকবার। বোতাম টিপে টিপে ইংল্যান্ডের সময় আনলেন, 12:17। এখানে শীতের সন্ধ্যা ক্রমশ গাঢ় হচ্ছে। বিল্টুর লন্ডনে এখন ঝলমলে দুপুর। কি আশ্চর্য, তাই না? নমিতা স্বামীর কাণ্ডকারখানা দেখছিলেন। হাসতে হাসতে বললেন, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, না হয়ে উপায় আছে, তোমার ছেলে এনে দিয়েছে বলে কথা। দয়া করে ওটা সাজিয়ে রেখো না ওভাবে, সব সময় পড়বে। বিল্টু পই পই করে বলে গেছে, তোমার আদ্যিকালের HMTর এবার ছুটি। আমার দিশি ঘড়িও কিন্তু খুব সার্ভিস দিল। গৌরাঙ্গ মৃদু হাসলেন। মনে আছে কবে কিনেছিলাম? খুব মনে আছে। সেই যে আমার বাবার দেওয়া শিকো ঘড়িটা বাসে ছিনতাই হলো, তখনই তো। কারেক্ট। বিল্টু তখন 1 না 2-এ পড়ছে। দেখতে দেখতে 23-24 বছর পার করে দিল। এখনও কি নিখুঁত টাইম দেয়? দিগ্গে, ওই খসকুটে মার্কা ঘড়ি আর একদম নয়। পার্মানেন্টলি বাতিল করে দেব? পুরনো জিনিসের ওপর এত কেন মায়া? ফেলো ফেলো, এবার ফেলে দাও। পুরনো হলেই বুঝি ফেলে দিতে হয়? গৌরাঙ্গর হাসি চওড়া হলো। তুমি তো প্রায় 32 বছরের পুরনো হলে, বাতিল করি? ভয় দেখাচ্ছ? নমিতা কপট ভ্রুভঙ্গি করলেন। দাও না ছেড়ে, অনেককাল তো ঘানি টানলাম, এবার একটু শুয়ে বসে জিরোই। এমন সোনার টুকরো ছেলে থাকতে আমার কিসের চিন্তা? বিল্টুকে বললেই বিল্টু আমায় $50-100 করে পাঠিয়ে দেবে। খুব দেখি ছেলে ডলার চিনেছ। চিনবই তো, আমার ছেলেরই তো ডলার। এ ধরনের কথা আজকাল প্রায়ই বলেন নমিতা। শুনতে ভালো লাগে না গৌরাঙ্গর। মনে হয় নমিতা যেন আস্ফালন করছেন, অহংকার দেখাচ্ছেন। বিল্টুই কি এভাবে ভাবতে শেখালো নমিতাকে? ছেলের ডলার যে ছেলেরই ডলার, বাবা মাকে বিল্টু যা দেয় বা পাঠায় তা যে শুধুই উপঢৌকন, এই সরল সত্যটা কেন যে নমিতার মগজে ঢোকে না? গৌরাঙ্গ আর বাদানুবাদে গেলেন না। হাত তুলে দিয়ে বললেন, তুমি জিতেছ, তুমিই জিতেছ। এবার ডলারকে ছেড়ে ডলারের বাবার দিকে একটু কৃপাদৃষ্টি দাও দেখি। নমিতা চোখ ঘোরালেন। চা চায়? হোক না 1 কাপ। তোমার ছেলের ডলারের অনারেই হয়ে যাক। বিল্টুর কিনে দেওয়া কাশ্মীরি শালখানা গায়ে ভালো করে সাপটে নমিতা চলে গেলেন হাসতে হাসতেই। গৌরাঙ্গ বেরিয়ে পাশের ঘরে এলেন। এ বাড়িতে 2খানাই মাত্র ঘর, দুটোই ছোট ছোট। তুলনায় বিল্টুর ঘরখানা বেশি ছোট, তবে এ ঘরে মালপত্র কম। গৌরাঙ্গদের শোয়ার ঘরখানা তো গুদাম। কি নেই! সাবেকি খাট, আলমারি, আলনা, ঢাউস ড্রেসিং টেবিল, 2 চেয়ার, ছোট টেবিল, সেলাই মেশিন, দেওয়াল ঘেঁষে পর পর সাজানো পুরানো ট্রাঙ্কের মিনারে লেপ বালিশের স্তূপ। এক কোণে নমিতা ঠাকুরের আসনও আছে। বিল্টুর ঘর ছিমছাম। সিঙ্গল বেড খাট, পড়াশুনোর চেয়ার টেবিল, বইয়ের র্যাক, একখানা বেঁটে আলমারি। জায়গা আছে বলে ট্রিভি ফ্রিজ এই ঘরেই রেখেছেন নমিতা। বিল্টুর কিনে দেওয়া প্লাস্টিকের বেতের ছোট ছোট চেয়ার টেবিলও। 11 মাস থাকে না ছেলে, এটাই এখন এবারের বসার ঘর। এখনও বিল্টুর স্পর্শ যেন লেগে আছে গোটা ঘরে। স্পর্শ নয়, গন্ধ। বিল্টু একটুও গোছানো নয়, ফেলে যাওয়ার জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে রেখে গেছে। কাক ভরে উঠে দাড়ি কামিয়েছিল, অর্ধব্যবহৃত সেভিং ক্রিমের টিউব গড়াগড়ি যাচ্ছে টেবিলে। আলমারির মাথায় প্রায় নতুন আফটার সেভ লোশন, একখানা বডি স্প্রে। দেওয়ালের ব্র্যাকেটে ঝুলছে ময়লা জিন্স, টি শার্ট। সব কিছুতেই বড় বেশি বিদেশি বিদেশি ঘ্রাণ। নাকি এটাই এখন বিল্টুর গন্ধ? গৌরাঙ্গর বুকটা এইসব চিনচিন করে উঠল। ছেলের জন্য মন কেমন করছে কি? নাকি অচিন দেশের সৌরভ অন্য কোনো রূঢ় সত্যকে স্মরণ করিয়ে দিচ্ছে? নিজেকে অন্যমনস্ক করার জন্য গৌরাঙ্গ টিভি চালালেন। মাত্র বছর 3 হলো যন্ত্রটার আবির্ভাব ঘটেছে বাড়িতে। রঙিন পর্দার নেশা এখনও গৌরাঙ্গকে ধরেনি সেভাবে। তবু ঘোরাচ্ছেন এ চ্যানেল ও চ্যানেল। থমকালেন এক জায়গায়। 'চ্যানেল 1 ও চ্যানেল 2 ও চ্যানেল 3। 'চ্যানেল 1 এ
বেশ সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে তো। কী করে নানান দেশের পাখিরা কাঠকুটো জোগাড় করে এনে বাসা বাঁধে, কেমন করে তারা বাচ্চার ঠোঁটের ফাঁকে খাদ্য গুঁজে দেয়, কি নিপুণ দক্ষতায় মা পাখি বাচ্চাদের উড়তে শেখায়। দেখতে দেখতে গৌরাঙ্গ কখন তন্ময়। নমিতার ডাকে হুঁশ ফিরল। চা এনেছেন নমিতা, সঙ্গে গরম গরম পকোড়া। কাপ হাতে পাশে বসলেন নমিতা। তরল গলায় বললেন, এই যে ডলারের বাবা, শুধু চা নয়, তাও এনেছি, খাও। গৌরাঙ্গ নাক কুঁচকালেন। আবার এসব কেন? রোজ রোজ এত ভাজাভুজি কি আমার সহ্য হয়? কিছু হবে না, বিল্টুর জন্য আনা ভালো তেলটাই ভেজেছি। তেলের আবার ভালো খারাপ কি? তেলই তেল। ছেলের নাম করে কদিন যথেষ্ট রিচ খাওয়া হয়েছে। এসব কি আমার অভ্যেস আছে? অভ্যেস তো অনেক কিছুরই ছিল না। এই যে বসে টিভি গিলছ, এই অভ্যেসও কি ছিল? তবু তো দেখছো, এটাও তেমনি অভ্যেস করে নাও। হয় না, খাওয়ার বয়সটা পেটে কিল মেরে পড়ে রইলাম। এখন এই 58 বছর বয়সে এসে। গৌরাঙ্গ তেরচা চোখে তাকালেন। রাতের কি মেনু? কালকের সেই বাসি মাংস? বাসি কোথায়? ফ্রিজে আছে তো। ফ্রিজে রান্না রাখলে বুঝি বাসি হয় না? তোমার বাপু বড্ড পিটপিটানি। আজকাল দুনিয়া শুদ্ধ লোক ফ্রিজের খাবার খাচ্ছে। বিল্টুদের ওখানে তো সবই ফ্রিজে থাকে। বাহ বাহ, এখন দেখি খুব লেকচার ঝাড়ছ। গৌরাঙ্গ তপ্ত হয়েছেন সামান্য। নিজেই তো একসময় বলতে ফ্রিজের খাবারে স্বাদ পাওয়া যায় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে যখন বলেছি তখন বলেছি, তখন তো ফ্রিজ ছিল না। নমিতা লাজুক হাসলেন। ফ্রিজ এসে কত খাটুনি কমেছে বলো তো। তোমাকেও তো বলি 7 দিনের বাজার একসঙ্গে করে রাখো। আমার টাটকা টাটকাই ভালো, অন্তত পা দুটো যতদিন সচল আছে। গৌরাঙ্গ গোমরা হয়ে গেলেন। ছেলে ফ্রিজ কিনে দিয়েছে বলে আহ্লাদে ডগমগ হয়ে একদিনের হ্যাবিট বদলাতে পারবো না। আশ্চর্য, ফ্রিজ কি আজকে কেনা হলো? 3 বছর হয়ে গেছে, এখনও তোমার সেই একই ধুয়ো। 55 বছরের অভ্যেস 3 বছরে বুঝে যাবে? আচ্ছা বাবা, আচ্ছা, রাতে খেও না মাংস, তোমার জন্য আমি কপি চচ্চড়ি করে দেব। খুশি? গৌরাঙ্গ পকোড়া তুলে নিলেন একটা, বিরস মুখে চিবোচ্ছেন। চুমুক দিলেন চায়ে। শীতে যেন একটু জবুথবু মেরে যাচ্ছিলেন। ঝাল ঝাল পকোড়া আর উষ্ণ পানীয়ের ছোঁয়ায় জড়তা যেন কেটে যাচ্ছে দ্রুত। রঙিন পর্দায় পাখির জীবনযাপন প্রদর্শন শেষ। পর্দা জুড়ে এখন অজস্র সাপের অবাধ বিচরণ। ছোট বড় মাঝারি, বিষাক্ত নির্বিষ। গা শিরশির করে উঠল গৌরাঙ্গর। বন্ধ করে দিলেন টিভি। নমিতা বাবু হয়ে বসেছেন খাটে। কাপে শেষ চুমুক দিয়ে বললেন, তুমি আজ বেরোলে না? গৌরাঙ্গ হাত উল্টোলেন। কোথায় যাব? একটু বেরিয়ে এলে পারতে, যেমন হাঁটতে যাও ছুটির দিনে। গেলে একটা পোকা মারার বিষ এনো তো, রান্নাঘরে আবার আরশোলা বেড়েছে। দূর, আজ আর বাড়ির বাইরে পা রাখতেই ইচ্ছে করছে না গৌরাঙ্গর। সেই কোন ভোরে উঠেছেন। বিল্টু মানা করা সত্ত্বেও ছেলেকে প্লেনে তুলে দিতে দুজনে ছুটেছিলেন এয়ারপোর্ট। তারপর বাড়ি এসে টুকটাক কাজ, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলেন। গাটা এখন কেমন ম্যাজ ম্যাজ করছে। তাছাড়া বেরিয়ে এখন হবেটাই বা কী? পাড়ায় যার সঙ্গেই মোলাকাত হবে, ঘুরে ফিরে উঠবে তো সেই বিল্টুর প্রসঙ্গ। এমনিতেই বিল্টুর গুণগান চলে সর্বত্র এখনও। বিল্টু দেশে এলে তো কথাই নেই, নতুন করে প্রশংসার জোয়ার বয়ে যায়। কপাল করে একটা ছেলে পেয়েছিলেন মশাই। মাধ্যমিকে ফার্স্ট, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট, আইআইটির অ্যাডমিশন টেস্টে সারা ভারতের মধ্যে 4th। কি ট্যালেন্ট বাপস! গোটা ভারতবর্ষের সব কটা আইআইটির সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মিলিয়ে সেরা ছাত্র আমাদের বিল্টু। রাষ্ট্রপতির স্বর্ণপদক পাওয়া কি চারটিখানি কথা? ওই ছেলেকে আমেরিকা কোলে তুলে নেবে না তো কাকে নেবে? দেখিয়েও তো দিল। 3 বছরে পিএইচডি করে এখন সফটওয়্যার কোম্পানির উঁচু পজিশনে। এখন কত যেন স্যালারি পাচ্ছে বিল্টু? নিশ্চয়ই বছরে 40-50 হাজার। আরও বেশি? হ্যাঁ, কত বললেন? শুনে তো আমার হাঁটু কাঁপছে মশাই। রত্ন রত্ন, গর্বে একটি মহামূল্য রত্ন ধারণ করেছিলেন আপনার গিন্নি। মাত্র 28-29 বছর বয়সে ছেলেটা কোথায় উঠে গেল? কিছুকাল আগেও এ ধরনের পুত্রস্তুতিতে ভারী রোমাঞ্চ জাগত গৌরাঙ্গর। বুকটা ফানুসের মতো ফুলে উঠত। এখন যে মন্দ লাগে তা নয়, তবে যেন একটু একঘেয়েমিও এসে গেছে। পোলাও বিরিয়ানি রোজ রোজ খেলে যেমন মুখ মেরে যায়, এ যেন অনেকটা সেরকমই। নমিতা উঠে রান্নাঘরে কাপ প্লেট রাখতে গিয়েছিলেন। ফিরে আবার বসেছেন খাটে।
বললেন, কি হলো, বেরোবে না? ভাল লাগছে না। গৌরাঙ্গ মাথা ঝাঁকালেন। শরীরে ঠিক জুত নেই। বুঝেছি। কি বুঝেছ? শরীর নয়, মন। ছেলের জন্য মন খারাপ লাগছে। গৌরাঙ্গ স্থির চোখে তাকালেন দুপল স্ত্রীর দিকে। তোমার মন খারাপ লাগছে না? বড় একটা শ্বাস টানলেন নমিতা। ফুসফুস থেকে বাতাসটাকে ছাড়ছেন ধীরে ধীরে। আমি তোমার মতো নই। মানে? আমি অভ্যেস পাল্টাতে পারি। কচু পারো। জোর করে হেসে উঠলেন গৌরাঙ্গ। এয়ারপোর্টে তখন ফচফচ করে কাঁদছিল কে? আহা, সে তো একটু হবেই। ছেলে চলে গেলে কোন মার না চোখে জল আসে? নমিতা অপ্রস্তুত হাসলেন। চতুর ভঙ্গিতে কথা ঘুরিয়ে দিয়ে বললেন, এই জানো, তোমায় বলা হয়নি, সকালে তুমি চুল কাটতে গেলে তখন বিল্টুর খোঁজে বিল্টুর এক বন্ধু এসেছিল। প্রসঙ্গ মোড় নিতে গৌরাঙ্গও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। স্বাভাবিক স্বরে প্রশ্ন করলেন, কে বন্ধু? স্বপন না তপন কি যেন নাম। বিল্টুর সঙ্গে নাকি স্কুলে পড়তো। আমি তো বাবা আগে কখনো দেখিনি। কি বলছিল? ও বাবা, সে তো দেখলাম বিল্টুর খুব ভক্ত। পার্থপ্রতিম বলতে অজ্ঞান। বলছিল পার্থ ক্রোরমে এক মাসিমা, বিদেশে কত লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু একটুও ফাঁট নেই। পুরনো বন্ধুদের দেখলে ডেকে ডেকে কথা বলে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব মহলেই বিল্টুর এই গুণ নিয়ে চর্চা হয় জোর। গৌরাঙ্গ জানেন। এই তো পরশুই সুধাংশুবাবু বলছিলেন, আহা হা, বিল্টুর আমাদের ব্যবহারটি কি চমৎকার, কত নম্র বিনয়ী। রাস্তার মধ্যিখানে ঢিপ করে সেদিন আমায় একটা প্রণাম করলো। কী ধাতু দিয়েই যে বিধাতা এদের গড়েন। গৌরাঙ্গ হাসলেন মুখ টিপে। বিল্টুর বন্ধু কি শুধু বন্দনায় গিয়ে গেল? মোটেই না, ওটা তো উপক্রমণিকা। আসল উদ্দেশ্য ছিল অন্য। ওদের পাড়ায় আজ কি একটা রক্তদান শিবির হচ্ছিল, সেখানে নিয়ে যেতে এসেছিল বিল্টুকে। আজই ভোরে বিল্টু উড়ে গেছে শুনে কি আফসোস। ইস মাসিমা, অল্পের জন্য মিস হয়ে গেল। পার্থর মতো ছেলেকে তো আমরা দেশে ধরে রাখতে পারলাম না। অন্তত যদি ওর 250 সিসি রক্তও এই পোড়া দেশের জন্য রেখে যেত। শুনে আমার যা রাগ হচ্ছিল না। রাগ কেন? বিল্টু রক্ত দিতে পারলো না বলে? বালাই ষাট, ছেলেটা আমার দুদিনের জন্য দেশে আসে কি রক্ত বিতরণ করতে? কথাটা ঝাং করে কানে বাজল গৌরাঙ্গর। পলকে চোখের সামনে ভেসে উঠেছে অসংখ্য ছবি। ভাসছে, দুলছে, দ্রুত সরে যাচ্ছে। খবরের কাগজের প্রথম পাতায় বিল্টু হাসছে। ভেতরের পাতায় বিল্টু জড়িয়ে ধরে আছে মাকে। 2 বছর ঘুরতে না ঘুরতে আবার প্রথম পাতায় বিল্টু, আবার হাসছে, বসে আছে বাবা মার মধ্যিখানে। বাড়িতে সাংবাদিকদের ভিড়, ক্যামেরার ক্লিক ক্লিক, ভিডিওর দোলন। ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিচ্ছে বিল্টু। তুমি বড় হয়ে কি হতে চাও পার্থপ্রতিম? আপনাদের দেওয়া সম্মানের যোগ্য মর্যাদা দিতে চাই। সভা সমিতিতে অবিরাম বিল্টুর সম্বর্ধনা চলছে। বিল্টুর গলায় ফুলের মালা, পাশে উপহারের পাহাড়, চেক। মুখ্যমন্ত্রী ডেকে পাঠালেন বিল্টুকে, কাছে টেনে নিয়ে হাত রেখেছেন কাঁধে। দেশ তোমাদের মতো ছেলেদেরই মুখ চেয়ে আছে পার্থপ্রতিম। হাই ভগবান, ওই ছবিগুলোই যে কেন মনে পড়ল গৌরাঙ্গর। রাতে খাওয়া দাওয়ার পর শীতটা যেন দ্বিগুণ হয়ে গেল। বাইরে এখন এক নির্জন রাত, থমথম করছে। হিমেল হাওয়া দখল নিয়েছে পৃথিবীর। রাস্তায় হঠাৎ একটা কুকুর ডেকে উঠল। গোঙাতে গোঙাতে ক্রমে মিলিয়েও গেল তার আওয়াজটা। দূরে বোধহয় জলসা হচ্ছে কোথাও। আবছা একটা সুর এসে ধাক্কা মারছিল গৌরাঙ্গর বন্ধ জানলায়। নিজেকে আষ্টে পৃষ্ঠে শাল মুড়ে চেয়ারে বসেছিলেন গৌরাঙ্গ। দিনান্তের সিগারেটখানা খাচ্ছেন। ইদানিং ধূমপান একদমই কমিয়ে দিয়েছেন, বড্ড কাশি হয়। সারাদিনে বড়জোর গোটা চারেক। তবে এই সময় একটা তার চাই। রান্নাঘর গুছিয়ে ঘরে এলেন নমিতা। বিছানা করছেন। লেপ দুটো পায়ের কাছে রেখে হঠাৎই বললেন, রান্নাঘরটা তো আর না সারালে চলছে না। গৌরাঙ্গ ঠিক কানে গেল না কথাটা। বললেন, ঘর দোরের দিকে তো ফিরেও তাকাও না। রান্নাঘরের সিলিং খসে খসে পড়ছে। দেওয়ালের তো তেলকালিতে অকহতব্য দশা। এবারও বিল্টু দেখে খুব রাগারাগি করছিল। কি করা যাবে? গৌরাঙ্গ টেবিল থেকে অ্যাস্ট্রে টেনে ছাই ঝাড়লেন। পুরনো বাড়ির পুরনো ভাড়াটেদের এভাবেই থাকতে হয়। ভাড়া মোটেই পুরনো নয়। বিল্টু গতবারই এসে অনেকটা বাড়িয়ে দিয়ে গেছে। ঠিক আছে, বিমলবাবুর সঙ্গে কাল পরশুই কথা বলবো। তোমার বিমলবাবু কিচ্ছু করবে না।
30 বছর ধরে রয়েছ, জন্মের মধ্যে কমও একবার মাত্র কলি ফিরিয়েছিল। নমিতা ঝপাং করে মশারিটা ফেললেন বিছানায়। হয় এবার এবারই ছাড়ো, নয় নিজেরাই সারিয়ে সুরিয়ে নাও। কোত্থেকে সারাবো? আমার কি টাকা ঝলঝলাচ্ছে? রিটায়ারমেন্টের আর 2 বছর বাকি। এখন তো লোন মানি নন রিফান্ডেবল। শেষ সঞ্চয়টাও পরের বাড়ির পেছনে ঢেলে দেব? তোমাকে ঢালতে কে বলছে? বিল্টু তো আছে। ছেলের উপর আরও চাপ দেব? চাপ কিসের? ও তো ভালোবেসেই দিচ্ছে। মশারির খুঁট লাগাচ্ছেন নমিতা। তাছাড়া এই প্রথম বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে, এরকম ভাঙা বাড়িতে হবে? তুমি কি বিল্টুর বিয়ের কথা বলছো? হ্যাঁ। নমিতার ভরাট মুখে খুশি চলকে উঠল। ছেলে তো বলে গেল মেয়ে দেখতে, হয় শ্রাবণ নয় অঘ্রাণে এসে বিয়ে করে যাবে। গৌরাঙ্গ একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিষ্প্রাণ গলায় বললেন, সেই জন্যই তো আমার বেশি চাপ দিতে অস্বস্তি হয়। নমিতা যেন কথাটা ঠিকমতো হৃদয়ঙ্গম করতে পারলেন না। বললেন, মানে? তোমার ছেলে গত বছর বিয়ের কথায় গা করেনি, এবার কিন্তু যেচে উৎসাহ দেখালো। কেন বোঝো? বুঝবো না কেন? নমিতার হাসি মিলিয়ে গেল, স্বর চকিতে উদাস। বিল্টু এবার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করবে, তার আগেই বিয়েটা সেরে ফেলতে চায়, নইলে পরে বউ নিয়ে যেতে অসুবিধে হবে। গৌরাঙ্গ স্তম্ভিত হয়ে গেলেন। জানে নমিতা? বোঝে? ছেলে পাকাপাকিভাবে বিদেশে থেকে যাবে জেনেও নমিতা এত অচঞ্চল? নমিতা স্বামীর দিকে তাকাচ্ছেনই না। মশারি ভালো করে গুঁজে রান্নাঘর থেকে জলের জগ আর গ্লাস নিয়ে এলেন, রাখলেন ড্রেসিং টেবিলে। বাথরুম ঘুরে এসে ঢকঢক করে জল খেলেন খানিকটা, ঠাকুর প্রণাম করলেন। তারপর অন্যদিকে চোখ রেখেই বললেন, বসে রইলে যে, শোবে না? স্ত্রীকে দেখতে দেখতেই বিছানায় এলেন গৌরাঙ্গ। এত কাছের মানুষকেও হঠাৎ হঠাৎ কেমন অচেনা লাগে, একটুও হেলদোল নেই। আশ্চর্য। গায়ে শাল খুলে গৌরাঙ্গ রাখলেন মাথার কাছে। শীত যেন ঝাঁপিয়ে পড়ল আচমকা। কুঁকড়ে গেলেন, লেপ টানছেন। নমিতাও মশারি তুলে ঢুকেছেন বিছানায়, তক্ষুনি শুলেন না। কোমর অবধি লেপ টেনে পা ছড়িয়ে বসেছেন, যেন নিজেকেই শোনাচ্ছেন। এভাবে বলে উঠলেন, বিল্টু যে দেশে ফিরবে না এ আমি অনেক দিন আগেই জানতাম। রাজপ্রাসাদ পেয়ে গেলে কে আর কুঁড়ে ঘরে আসে? এ তো গৌরাঙ্গরও মনের কথা। তবু গৌরাঙ্গ একটু সময় নিয়ে বললেন, এদেশে ফিরে করবেই বা কি? বিল্টুর মতো ছেলেদের জন্য এখানে কি তেমন সুযোগ আছে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। ও দেশে কী মহা কার্য করে বিল্টুর প্রতিভা বিকশিত হচ্ছে তাও আমি জানি না। আমি শুধু জানি ছেলে ও দেশে অনেক ডলার কামাচ্ছে, কামাবেও। নমিতার স্বর ঈষৎ কর্কশ শোনাল। আর সে ডলারে আমাদেরও ভাগ আছে। ছি নমু, ওভাবে বলে না। গৌরাঙ্গর স্বর দুলে গেল। ওতে যে নিজেদের ছোট করা হয়। মহৎ সাজতে আমার ভারী দায় পড়েছে। নমিতার গলা আরও চড়ল। ছেলের জন্য কি করিনি আমরা? কেন প্রতিদান চাইব না? সারা জীবন কতটুকু আমোদ আহ্লাদ করেছি। কোথাও বেড়াতে গেছি, ভালো জামা কাপড় পরেছি, সিনেমা থিয়েটার দেখেছি। তোমার অফিসের পিয়নদের ঘরেও বুঝি ফ্রিজ টিভি আছে, আমাদের তাও ছিল না। আমরা কিনিনি। ছেলে ছেলে ছেলে, ছেলের পড়াশুনো, ছেলের ভবিষ্যৎ। ছেলে ছাড়া আমাদের কি ছিল? নমিতার ভেতর থেকে যেন লাভা স্রোত উঠে আসছে। গৌরাঙ্গরও বুকের মধ্যে একটা কষ্ট গুমড়ে গুমড়ে উঠছিল। সত্যিই তো, কী না করেছেন তারা বিল্টুর জন্য। ছেলে ক্লাস 4-এ পড়ার সময়ই একদিন হেডমাস্টার মশাই ডেকে বললেন, পার্থ একটু আলাদা ধরনের ছেলে গৌরাঙ্গবাবু, ওর দিকে একটু বেশি করে নজর দিন। তখন থেকেই তো জান লড়িয়ে দিয়েছেন গৌরাঙ্গ আর নমিতা। প্রতিভা নিশ্চয়ই ছিল বিল্টুর, কিন্তু পেছনে এককানি টিউটরও তো ছিল। মাধ্যমিকের সময় 5 জন টিউটর, হায়ার সেকেন্ডারিতে 6 জন। তাদের পারিশ্রমিক জোগাতে তো নিজের মাইনেই সাবার হয়ে যাবার জোগাড়। তবু দমেননি গৌরাঙ্গ। আইআইটিতে ভর্তি করালেন বিল্টুকে, ধার নিতে হলো প্রভিডেন্ট ফান্ড থেকে। বিদেশ যাবে, তার প্যাসেজ মানি জোটাতে আবার ধার। লোভার ডিভিশন ক্লার্ক থেকে ঘষতে ঘষতে বড়োবাবু হওয়া গৌরাঙ্গ সরকারের কত সামর্থ্য থাকতে পারে? এ জীবনে তার ব্যাংক ব্যালেন্স কখনো 1000 টাকা ছাড়ালো না। সে তো ওই বিল্টুরই জন্য। কত সস্তায় জমি পেয়েছিলেন সন্তোষপুরে, মাত্র 14,000 টাকা করে কাঠা। নিয়ে নেওয়ার জন্য সহকর্মী উৎপলবাবু কত ঝোলাঝুলি করেছিলেন। জায়গাটা কিন্তু ডেভেলপ করছে গৌর, পরে কিন্তু মাথা খুঁড়লেও এমনটি পাবে না। হা হা হা,
জমি কিনবেন না ছেলের ভবিষ্যৎ গড়বেন? কিন্তু এখন আর ওসব স্মরণ করে কি লাভ? ছেলে যে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়নি এই না কত। এখন সে তার নিজের দুনিয়া খুঁজে নিলে বাবা মা কেন অভিমান করবে? লেপের ভেতর থেকে হাত বাড়িয়ে গৌরাঙ্গ ছুঁলেন স্ত্রীকে। বিড়বিড় করে বললেন, বিল্টুর জন্য আমাদের কত মান সম্মান বেড়েছে সেটাও একবার ভাবো। নমিতা অনেকটা স্তিমিত হয়ে এসেছেন। ফ্যাঁস ফেঁসে গলায় বললেন, মান সম্মান ধুয়ে আর কতদিন জল খাবো? কেন প্রাপ্যটুকু উসুল করে নেব না? ওভাবে কি সব কিছু উসুল করা যায় নেব? সবটুকু উসুল হয়? গৌরাঙ্গ লম্বা একটা নিঃশ্বাস ফেললেন। আমার উঠোনে আমি কি শুধু একটা ডলারের গাছ পুঁততে চেয়েছিলাম? কথাটা যেন একটুক্ষণ নমিতার আঁচল ধরে বসে রইল। তারপর ঘুরছে ঘরময়, পাক খাচ্ছে, মাথা কুঁটে মরছে মলিন দেওয়ালে মেড়মেড়ে আলোয়। গৌরাঙ্গ হাত বাড়িয়ে বেড সুইচ টিপলেন। চোখ বুজেছেন। দেখতে পাচ্ছিলেন নীল অতলান্তিক মহাসাগর পেরিয়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে একটা প্লেন, অন্য পৃথিবীতে। পাশে খুব কাছে একটা কান্নার আওয়াজও পাচ্ছিলেন গৌরাঙ্গ। নমিতা ফোঁপাচ্ছেন। ভেজা চোখে গৌরাঙ্গ পাশ ফিরে শুলেন।